এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি রাখুন, আমি করে নিচ্ছি। আধির বেশ গম্ভীর স্বরে বলে, প্রয়োজন নেই, যতটুকু করার করে নিয়েছি, বাদবাকিটা সার্ভেন্ট এসে পরিষ্কার করবে। তৃতিকা আর আগ বাড়িয়ে কিছু বলে না। আধিরের হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে আলগোছে সরে আসে। অন্যদিকে আধিরও বেশ স্বাভাবিক ভঙ্গিতে কফির কাপটা হাতে নেয়। কাউচে গিয়ে নির্বিকার ভঙ্গিতে বসে নিজের ফোনটা বের করে কিছু একটা করতে ব্যস্ত হয়। যথারীতি সে তৃতিকার দিকে একবারও ভালো করে তাকানোর প্রয়োজন মনে করে না, যে ব্যাপারটা তৃতিকা বেশ ভালোই বুঝতে পারে। তৃতিকা খানিকটা বিরক্ত হয়ে ভাবনা চিন্তা করতে লাগলো, সে এখন এই গম্ভীর মুখ খারুসটার সাথে বদ্ধ ঘরে করবেটা কি। আয়নার সম্মুখে বসে তৃতিকা আনমনে তার কেশ রাশিতে চিরুনি করে চলেছে। সদ্য নতুন বউয়ের ন্যায় পরনে তার ঝকঝকে এক সাদা গোলাপি রঙের শাড়ি, একই রঙের ব্লাউজের হাতাটা ঠিক কনুই অবধি। তৃতিকার সম্পূর্ণ ধ্যান এখন শুধুমাত্র নিজের চুলের প্রতি। গত কিছুদিনের ব্যস্ততায় এখন আর সেভাবে চুলের যত্ন নেওয়ার সময়ই হয় না। আর আজ যখন সুযোগ হয়েছে, তখন আর সে সুযোগ হাতছাড়া হতে দেয়নি তৃতিকা। তার চুলের ঘন কালো ঢেউগুলো আলগোছে ছড়িয়ে আছে পিঠ জুড়ে। যত্ন করে আঁচড়াতে আঁচড়াতে হঠাৎই এক আধটা এলোমেলো গোছা আঙ্গুলে আটকে যাচ্ছে, আর সে বিরক্ত মুখে আবার সেগুলো সোজা করছে। ভ্রু কুঁচকে যায় নিমিষেই, আবার মুহূর্তের মধ্যেই ঠোঁটে খেলে যায় মৃদু হাসি। ঝলমলে শুভ্র শাড়ির আভা যেমন তার গায়ের গড়নকে আরও উজ্জ্বল করে তুলেছে, তেমনি গলা, কানে ও হাত জোড়ায় থাকা সোনার অলংকারে সে যেন হয়ে উঠেছে অপ্সরা। এদিকে দূরে বসে আনমনে তাকিয়ে রয়েছে একজোড়া শান্ত মুগ্ধতায় পরিপূর্ণ অক্ষিদয়। আধের নীরব গাম্ভীর্যে দূর হতে আপন পাকনি বউটাকে নিরীক্ষণ করতে ব্যস্ত। পেশিবহুল বলিষ্ঠ দেহের প্রতিটি ভাঁজও স্পষ্টভাবে ফুলে উঠেছে পাঞ্জাবির আদলে। যে আধির রায়ান চৌধুরীর মুখচ্ছবিতে সর্বদা এক প্রকার কঠোর সংযমের আচ্ছাদনে আবৃত থাকে, আজ যেন তা অনির্বচনীয় কোমলতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আয়নার সম্মুখে বসে তৃতিকা যখন আপন কেশ রাশির পরিচর্যায় ব্যস্ত, তখন সেই স্বাভাবিক ভঙ্গিমার মধ্যেই আধির উপলব্ধি করে এক অপার্থিব মাধুর্য। তৃতিকার মুখমণ্ডলের নির্দোষ চপলতা, চাহনিতে মায়াময় দীপ্তি, সব মিলিয়ে সে যেন তার স্বপ্নাবহ কাহিনী। এ দৃশ্য ক্রমশ আধিরকে নিবিষ্ট করে তুলল। তার কঠিনতার আবরণে আবদ্ধ মন নিমিষেই সেই মুহূর্তে ভিন্ন সুরে আন্দোলিত হলো, এবং হঠাৎই সে অপ্রত্যাশিতভাবে তৃতিকার মাধুর্যের তীব্র আবেশে মাতোয়ারা হয়ে বলতে লাগলো, তোমায় চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না, তোমায় ছলকানো দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না। আধিরের কথা থেমে যেতেই নিস্তব্ধ ঘরে রইল শুধু এক অদৃশ্য কম্পন। তৃতিকা বিস্ময়ে স্তব্ধ। আয়নার প্রতিফলনে আধিরের চোখের সঙ্গে তার চোখ মিশে গেল। গালের কোণে লালিমা, চোখে মুগ্ধ বিস্ময়, আর ঠোঁটে এক অনিবার্য হাসি। আধিরও আর কিছু বলল না, মিছে ভঙ্গিতে ফোনে ব্যস্ত হতে চেয়েছিল, কিন্তু আর চোখে তৃতিকাকে পরখ করতে গিয়ে সে নিজেই যেন বেকায়দায় ফেঁসে গিয়েছে। আধি নিজেকে সামলে চোখ সরিয়ে নিয়ে গম্ভীর নীরবতায় ফিরে গেল বটে, কিন্তু সেই নীরবতার মধ্যেও তৃতিকা স্পষ্ট শুনতে পেল এ গান তার জন্যই, এ উন্মোচন শুধু তারই প্রাপ্য। তৃতিকা বেশ সংকুচিতভাবে চুপটি করে বসে থাকে। অন্যদিকে আধির আচমকাই উঠে দাঁড়ায়, কফির কাপটা হাতে নিয়েই তৃতিকার দিকে এগিয়ে আসে। একই সাথে আনমনেই আয়নার প্রতিফলনে তৃতিকার দিকে অনিমেষ তাকিয়ে আওড়ায়, ভরা যৌবনে সাজতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে, তোমার অরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না, তোমায় চুল বাঁধা দেখতে ভাঙলো কাছের আয়না। আধির এই পর্যায়ে এসে থেমে যায় এবং তৃতিকাকে চমকে দিয়ে আচমকা ড্রেসিং টেবিলের এক কোণায় তৃতিকার সন্নিকটে চুপটি করে বসে। তৃতিকা বিস্ময়ের নজরে তার দিকে তাকাতেই সে নির্বিকারে নিজের মাথাটা ঝুঁকিয়ে তার উদ্দেশ্যে আওড়ায়, ভেজা চুল ভালো করে মুছে দাও। তৃতিকা শুরুতে তীব্র সংকোচ বোধ করলেও পরক্ষণে আধিরের কথায় কিঞ্চিৎ কপাল কুঁচকে আওড়ায়, কেন? আপনি নিজে করলেই তো হয়।
আধির অনিমেষেই মৃদু হাসে। এই পাকনা সর্বদা ঝগড়া করার মুডেই থাকে, এছাড়া তার সংকোচ বোধের সীমা নেই। সাধে কি আর ইয়াস তাকে তেতোকা নামটা দিয়েছিল? আসলে নিমফলের মতোই তেতো এই মেয়ে। আধির বেশ গম্ভীর্যের সহিত তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়। ঘরে এখন বউ আছে। তো আপনার হাত পা ভেঙেছে? বেশি কথা বললে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দেবো। চুপচাপ কাজ করো। তৃতিকা আর কথা বাড়ায় না। আধিরের উল্টোপাল্টা কথার আকার ইঙ্গিত বোঝার চেয়ে এভাবে অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করাও ঢের ভালো। তবে অতিরিক্ত কিছু করতে গেলেই তো তার মেজাজ খারাপ হয়ে যায়। তৃতিকা পাশ থেকে সাদা তোয়ালেটা নিয়ে সেখানেই চুপটি করে বসে থেকে আধিরের রেশমের ন্যায় ভিজে সিক্ত চুলগুলো আলতো হাতে মুছে দিতে লাগলো। সে তার কাজে বেশ মনোযোগী রইলেও আধিরের নজর সম্পূর্ণ তৃতিকার দিকে। ক্রমশই তৃতিকার কাজের বেখেয়ালিতেই সে তার মুখটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকিয়ে তৃতিকাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এদিকে তৃতিকার সেসবে হুঁশ নেই। মাথায় যে আগের মতো কোনো ঘোমটাও নেই, তাও সে ভুলে গিয়েছে। অথচ আধির তার দিকে তাকিয়ে কেমন যেন মিটমিট করে হাসছে, যা দেখা মাত্রই নিমিষেই তৃতিকার কপাল কুঁচকে যায়। সে খানিকটা অবাক স্বরে আওড়ায়। কি হলো, হাসছেন কেন? আধির এবার বিস্তৃত তীর্যক হেসে আওড়ায়। তোমাকে দেখে। মানে? তৃতিকা এই বলেই দ্রুত আয়নায় ফিরে তাকাতেই সে নিজেকে দেখে যা বোঝার মুছে যায়। নিমিষেই সে তীব্র সংকোচে আঁচল টেনে মাথায় ঘোমটা দিতে উদ্বিগ্ন হয়। আর অমনি আধির তার হাতটা তৎক্ষণাৎ চেপে ধরে আটকায় এবং সরাসরি তার অন্য হাতের বুড়ো আঙ্গুলটা স্পর্শ করে তৃতিকার গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের নীলচে রঙের ক্ষতযুক্ত কোণায়। তার স্পর্শে তৃতিকা ক্ষীণ ব্যথায় অকস্মাৎ মৃদু কেঁপে ওঠে। অন্যদিকে আধির তার চোখে চোখ মিলিয়ে নিষ্পৃহে তীর্যক হেসে আওড়ায়। এই না, দেখতে দাও, নিজের বানানো ক্ষতগুলো দেখতে দাও আমায়। নিমিষেই তৃতিকা চোখ মুখ কুঁচকে গম্ভীর স্বরে আওড়ায়। বেশি বেশি হচ্ছে কিন্তু। আধিরও ক্ষীণ হেসে স্বাভাবিক হয়, তবে পরক্ষণেই সে কফির কাপে চুমুক দিয়ে বলল, ইদানিং বেশি বেশি তুমি করছো। আই নো তোমার বর এখনও যথেষ্ট হ্যান্ডসাম, কিন্তু এই না যে তুমি ভুলে যাবে আমি তোমার বয়সের চেয়ে দ্বিগুণ বড়। তৃতিকা আধিরের কথার উদ্দেশ্য বুঝতে পেরে খানিক মুখ বাঁকিয়ে বলল, শুধু দ্বিগুণ কেন, আপনি তার চেয়েও অনেক বেশি বড়। 40 বছরের বুড়ো আপনি। হিসেবে আপনারও উচিত নিজের লিমিটে থাকা। আধির খানিক কেশে উঠল। তৃতিকার দিকে ঝুঁকে কপাল কুঁচকে বলল, এটা একটু বেশি বললে। আমার বর্তমানে 37 চলছে, 40 হবে এখনও, 3 বছর বাকি। তৃতিকা ভ্রু উঁচিয়ে আধিরের চোখে চোখ মিলিয়ে বলে, চাপা মারতেছেন? কি আশ্চর্য, চাপা কেন মারবো? যা সত্যি তাই বললাম। মিথ্যে বলে লাভ নেই। আমি জানি আপনার বয়স 40 কিংবা এর বেশি। অর্ধেক ইন্টারন্যাশনাল আইটেম বিধায় ঠিকঠাক বোঝা যায় না। আধির ফিচেল হেসে আওড়ায়, সিরিয়াসলি? আমার সম্পর্কে তুমি এইটুকুই জানো? অত কিছু জানি না, তবে আমাদের গ্রামের সবাই জানতো আপনার বয়স এমন কিছুই হবে। কাকিমা আমাকে নিজে বলেছে, আমার যখন বিয়ে হয় তখন আপনার বয়স 25-26-এর মতো। সেদিন সিমরান আপুকেও তো গল্পে গল্পে বলেছিলাম। আমার যখন 4 বছর বয়সে বিয়ে হলো, তখন আমার সেই আলাদিনের চেরাকের দৈত্যের মতো গায়েব হওয়া বরটার বয়স ছিল 26। এখন কি আপনি এটা বলবেন যে আমার কাকিমা আমাকে মিথ্যে বলেছে? আধির এবার বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল। তো কি আমি মিথ্যে বলেছি? তৃতিকার উৎসুক চাহনি নিমিষেই নুইয়ে পড়ে। কি যেন ভেবে বলতে নেবে, তার পূর্বেই আধির তার উদ্দেশ্যে বলল, তোমার কাকিমাকে ফোন করো, তারা কখন আসছেন জিজ্ঞাসা করো। সাথে এটাও বলে দেখো যে আমি মিথ্যে বলছি না কিসে। এমনিতে তো তোমার দাদু ছাড়া আমাকে তোমার বাবা চাচা ঠিকমতো জানতো না। সেখানে বাড়ির ভেতরের মানুষের সাথে আমার কোনো আলাপ আলোচনাই তো হয়নি। আহা, এটা তো সিরিয়াসলি নেওয়ার কি হলো? আচ্ছা ঠিক আছে, ফোন করছি আমি। তৃতিকা এই বলেই আমিনাকে ফোন করলো। সকাল সকাল তৃতিকার ফোন পেয়ে সে খানিকটা চিন্তিত স্বরে আওড়ায়, কিরে, এত সকালে ফোন দিলে যে? কোনো সমস্যা হয়েছে? না না, তেমন কিছু না। তোমরা কখন আসবে? এই তো আরেকটু বেলা হোক, তারপর। এনারাও তো সকাল সকাল আর যেতে দেবে না। ও আচ্ছা, কাকিমা তোমায় আরও একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল।
আচ্ছা, একটা সত্যি করে কথা বলো তো, আমার আর ওনার যখন বিয়ে হয় তখন ওনার বয়স কত ছিল? সকাল সকাল হঠাৎ এহেন প্রশ্নে আমিনা কপাল কুঁচকে ফেলল। পরক্ষণে স্বাভাবিক হয়ে খানিকটা ভেবেচিন্তে আওড়ায়। কতই আর ছিল, 25-26? কৃতিকা আধিরের দিকে তাকাতেই দেখে সে তার দিকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে রয়েছে। কৃতিকা কিছুটা কেশে নিয়ে আবার বলল, ঠিক করে বলো না কত ছিল। কেন রে, কোনো সমস্যা হয়েছে? না না, তুমি শুধু আসল বয়সটা বলো। আরে আমি গ্রামের মানুষ, অত হিসাব নিকাশ পারি না। জামাই তো দেখতে শুনতে ভালোই ছিল, তখন হবে হয়তো 28-30। তাহলে এখন কত হইব? 40-45? আমিনার এহেন সব কথা শুনে আধিরের পাশাপাশি তৃতিকাও বিষম খেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে তৃতিকা আমিনার উদ্দেশ্যে বলল, আচ্ছা, এখন আমি রাখছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। এই বলে সে ফোনটা রেখে দিয়ে ইতস্তত ভঙ্গিতে আধিরের দিকে চেয়ে ফিচেল হাসে। আধির বেশ গম্ভীরদের চাহনিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, শোনো, এইসব বাদ দাও, আমরা কিন্তু বিকেলে এইখান থেকে চলে যাব। কি বলছেন, আজই যেতে হবে? তুমি তো দেখি আমার চেয়ে বেশি আমার পরিবারের কাছে থাকতেই আগ্রহী। তা নয় তো কি, এখানে কত সুন্দর সবাই একসাথে থাকে, আপনার ওখানে কবরের মতো লাগে। আমি বুঝছি না, আপনি এখানে থাকলেই তো পারেন। আধির তৃতিকার দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে আওড়ায়। আচ্ছা ঠিক আছে, আজকে চলো, পরে কখনো এসে অনেক দিন থেকে যাব। কৃতিকা আর কথা বাড়ানোর সুযোগ পায় না। কিছুক্ষণ চুপ থাকার পর পরক্ষণে কি যেন ভেবে আধিরের উদ্দেশ্যে বলল, শুনুন, আপনাকে একটা বিষয়ে কিছু জিজ্ঞেস করার ছিল। বলো। আপনি তো বিদেশেই বড় হয়েছেন, তাই না? আচমকা এহেন প্রসঙ্গ তুলতেই আধির খানিকটা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। পরক্ষণে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে বলল, হুম। ওখানে কি অনেক বছর ছিলেন? মানে তাও কত বছর অবধি? তোমাদের গ্রামে যাওয়ার পর আরও বেশ কয়েক বছর আমি লন্ডনেই থেকে গিয়েছি। এরপর মম আর ড্যাড মারা যাওয়ার পর ড্যাডের বিজনেস সামলাতে দেশে এসে একেবারে থাকা শুরু করি। ও, কিন্তু কৃতিকার এত ইতস্তত ভাবভঙ্গিতে আধির ভ্রু উঁচিয়ে বলল, তোমার কি হয়েছে বলো তো? না মানে আপনি তো দেখতে বেশ সুন্দরী আছেন, মাশাল্লাহ। কিন্তু মানে আপনি যে সময় পর্যন্ত ওই দেশে থেকেছেন সেটাও তো তেমন ভালো বয়স সময় ছিল না। বলতে চাচ্ছি যে ওই দেশের মেয়েরাও তো সুন্দরী হবে হয়তো। তো এত বছরের জীবনে কেউই কি আপনার জীবনে আসেনি? সত্যি করে বলবেন কিন্তু, আবার না বললেও চলবে। আপনার পার্সোনাল ব্যাপারে তো আমি জোর করতে পারি না, তাই না? সামান্য এই বিষয়টা জিজ্ঞেস করতে তৃতিকার এত ইতস্তত বোধ দেখে আধির আনমনেই হেসে ফেলল। পরক্ষণেই আবার স্বাভাবিক স্বরে আওড়ায়, না না, তুমি জিজ্ঞাসা করতেই পারো, এটা তোমার অধিকার। তাহলে বলুন, আপনার জীবনে সত্যিই কেউ এসেছিল কি? এসেছে তো। কৃতিকা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কে সে? এই যে তুমি। নিমিষেই তৃতিকা স্তব্ধ হয়ে বসে রয়। এনাকে শত বলেও আসল কথা পেট থেকে বের করতে পারবে না। এদিকে আধির নিজের মতো নির্বিকারে বলতে লাগলো, মিস তেতকা নামের একটা পাকনি ছিল, সে এখন পাকাপোক্তভাবে আরও একটা পাকনি বউরূপে ধরা দিয়েছে, যে কিনা তার মিস্টার খারুসের একমাত্র মিস তেতকা রায়ান চৌধুরী। কৃতিকা আর কথা বাড়ায় না। আধির ঠিকই কথাটা ঘুরিয়ে নিল। মনে মনে বেশ হতাশার স্বরে আওড়ায়। যাতে মাতাল তালে ঠিক। অন্যদিকে আধির তার ভাবভঙ্গি পরখ করে ভারী শ্বাস ফেলে বলতে লাগলো, মিথ্যে বলবো না, আমি আপনার জীবনের পুরো সময়টা পড়াশোনা, ফ্যামিলি, বিজনেস এসব নিয়ে পার করেছি, তাই আলাদাভাবে সেসব সম্পর্কে জড়ানোর মতো কখনো সময় বা ইচ্ছে হয়নি। আপনার না হয় হয়নি, মেয়েরাও কি আপনাকে কখনো প্রপোজাল দেয়নি? এসবের এত আগ্রহ কেন তোমার? কৃতিকা ক্ষণিকের জন্য থেমে পরক্ষণে দৃঢ় কণ্ঠে বলল, আপনিই না বললেন আমার জিজ্ঞেস করার অধিকার আছে? আপনি অনুমতি না দিলে জিজ্ঞেস করতাম নাকি? হ্যাঁ, অনেক মেয়ে এসব প্রপোজাল দিয়েছে, কিন্তু আমার কখনো বিশেষ ইচ্ছে হয়নি। কেন? তারা কি সুন্দর ছিল না? ছিল, তবে তোমার মতো না। আর এইসব নিয়ে তোমার এত না ভাবলেই ভালো। চাইলে এটা ভেবে দেখতে পারো, সেই সব যদি কাউকে আমি নিজের জীবনে জায়গা দিতাম, তাহলে হয়তো আজ আর তোমার এই খারুসটা ফ্রেশ কন্ডিশনে পেতে না। ইউ আর সো লাকি, মিসেস তেতকা।
তৃতিকার বলার মতো কিছু খুঁজে না পেয়ে আনমনেই হেসে ওঠে। তার গ্যাজ দাঁতের স্নিগ্ধ হাসিতে আধির প্রশান্তিতে শীতল নিঃশ্বাস ফেলে আওড়ায়। যেইভাবে নীলচেতারার আলো নিঃশব্দে ছুঁয়ে যায় অন্ধকারের প্রান্ত, তেমনি তুমিও তেতো ফলের মধুরতার বেশে মিলে গিয়েছ আমার এই নিঃসঙ্গতার অস্তিত্বে। অতঃপর পূর্ণ করেছ আমার এই জীবন। শুধু এইটুকুই বলবো, এই তেতোকা পাকনি, চলে যেও না কখনো, সর্বদা থেকে যেও এই খাজুরটার পাশে কাঠগোলাপের মিষ্টি সুবাস হয়ে। সকালের প্রহরে সব কিছু নিস্তব্ধ রইলেও বর্তমানে চারপাশে এলাহি কারবার শুরু হয়েছে। তৃতিকার কাকা কাকি সহ চৌধুরী বাড়ির একদল আত্মীয় সম্পর্কিত মানুষজন তীব্র উৎসাহে সহিত চলে এসেছে। অবশেষে তাদের এই গম্ভীর মুখ ছেলেটা বিয়ে করেছে, তাও কেমন নাটকীয়ভাবে। সেসব না হয় বাদ দেওয়াই হলো, তাই বলে চৌধুরী বাড়ির ছেলের বউকে দেখবে না, তা কি করে হয়? প্রায় একে একে অর্ধশত মানুষজন এসে তৃতিকাকে দেখে গিয়েছে। খাওয়া দাওয়া সহ আরও তো বেশ আয়োজন ছিলই। এছাড়া সেসব মানুষের জন্য তৃতিকার ভাগ্যে আজ একগাদা উপহারও জুটেছে। তবে কিছু মানুষের কথা তৃতিকার মাথায় এখনও ঘুরপাক খাচ্ছে। কয়েকজন মধ্যবয়স্ক ব্যক্তিরা একত্রে তাকে দেখতে এসে নানান কানাঘুষা করেছে। যেমন, আধির এত বছর পর বিয়ে করলো তো করলোই, তাও হাঁটুর বয়সে এটুকু মেয়েকে, বউ তো মেয়ের বয়সী, ছি আজকালও এসব কেউ করে? তৃতিকা এসব কানাঘোষা শুনে যতটা না বিরক্ত হয়েছে, তার চেয়েও বেশি অবাক হয়েছে যখন আফসানাও ঠিক একই প্রসঙ্গে তাদের সাথে তাল মিলিয়ে কথা বলেছে। তৃতিকার প্রচণ্ড অবাক লাগলো, তাকে না হয় আফসানা পছন্দ করে না, তাই বলে ভাতিজাকে নিয়ে মানুষ এসব কথা কিভাবে বলে? যদিও তৃতিকা এসব মাথা হতে ঝেড়ে ফেলেছে শুধুমাত্র একটি মন্তব্যে, আমার স্বামী আমার সংসার, বুড়ো না কচি তা আমার ভাবার বিষয়। এরা কারা? দাওয়াতে এসেও আরেকজনের সংসারে নাক গলায়, যত সব ফাউল লোকজন। প্রায় সারাদিনের ব্যস্ততার শেষে বিকেলের দিকে সকল মেহমানরা বাড়ি হতে চলে গেল। এদিকে আধিরও প্রস্তুতি নিচ্ছে এখান থেকে চলে যাওয়ার। আর বেশিক্ষণ থাকার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই। যদিও তৃতিকার মন টানছে না, একই সাথে এটাও বুঝতে পারছে না যে আধির কেন এত তড়িঘড়ি করছে এই বিষয়ে। এদিকে আফসানা বেগমের মুখে তীক্ষ্ণ হাসি। বিশেষ কেউ আসতে চলেছে বাড়িতে, যা শুধু সেই জানে। আধির আর তৃতিকা বাড়ি হতে বেরানো প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে চৌধুরী বাড়িতে নতুন এক সদস্যের আগমন ঘটে, যাকে দেখে আফসানা ব্যতীত সকলেই বেশ অবাক হয়। বেশ অদ্ভুত হাবভাব সম্পূর্ণ এক বলিষ্ঠ দেহের ব্যক্তি। দেখতে সুদর্শন হলেও তার ভাবগতিক বেশ অদ্ভুত। এটা আর কেউ নয় বরং আফসানার একমাত্র ছেলে আবরার চৌধুরী। সাথে সে এই বাড়ির বড় সন্তান ও ইয়াসের বাবা। অথচ এতটা দীর্ঘ সময় নিজের বাবাকে চোখের সামনে দেখে ইয়াস একটুও খুশি হলো না। উল্টো সে ভীতু নজরে আবরারকে এক পলক দেখে নিয়ে সোজা আধিরের পেছনে গিয়ে লুকায়। যে বিষয়টা তৃতিকার নজরে এলে সে বেশ অবাক হয়। অন্যদিকে হাফসা বেগম কিংবা ঈশানীও আবরারকে দেখে একটুও খুশি হলো না, বরং তাদের চোখে মুখে অদ্ভুত চিন্তার ভাঁজ পড়ল। এদিকে তৃতিকা সব লক্ষ্য করেও চুপচাপ রইল। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। এই লোককে দেখে সবাই এমন কেন করছে? এরই মধ্যে আবরার সরাসরি ভেতরে প্রবেশ করে সোজা আধিরের কাছে এসে সামনাসামনি দাঁড়ায়। তার পরনে অগোছালো সব জামা কাপড়, কেমন যেন মাতালের মতো চালচলন তার। এতদিন পর এখানে এসেই বা কেন, তার আধিরের বুঝতে বাকি নেই। নিশ্চিত আফসানা ইচ্ছে করেই তাকে এই বাড়িতে ডেকেছে। আধির চোয়াল শক্ত করে আবরার দিকে চেয়ে থাকে। অন্যদিকে আবরার বিস্তৃত হেসে আধিরের উদ্দেশ্যে বলল, শুনলাম ভাই নাকি বিয়ে করছো? এই বলেই সে পুনরায় অদ্ভুতভাবে হেসে পরক্ষণে আবার আধিরের পাশে তৃতিকার দিকে তাকায় এবং বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করে বলল, এটা তোমার বউ নাকি? এ বলতে না বলতেই আবরার তার দিকে এগিয়ে যায়। তৃতিকা অকস্মাৎ চমকে ওঠে এই লোকের হাবভাবে। অন্যদিকে আবরার তৃতিকার সন্নিকটে এগিয়ে আসার পূর্বেই আচমকা আধির এসে দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় এবং আবরারের দিকে প্রচণ্ড তির্যক চাহনি নিক্ষেপ করে সরাসরি তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়। তৃতি, আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, চলো। এই বলেই সে তৃতিকার হাতটা শক্তভাবে ধরে
এবং একটুও কথা না বাড়িয়ে আবরারের সামনে হতে সরে আসে। এদিকে আফসানা পেছন হতে খানিকটা ক্ষিপ্ত স্বরে আওড়ায়, এটা কেমন ব্যবহার আধির? আবরার তোমার বড় ভাই, তুমি তাকে এভাবে অবজ্ঞা করে চলে যেতে পারো না? আফসানার কথা শেষ হতে না হতেই আধির চোয়াল শক্ত করে আওড়ায়। আই ডোন্ট কেয়ার। আধিরের অভিব্যক্তিতে আফসানা পুনরায় ক্ষিপ্ত হয়েও নিজেকে সামলে নেয়। অন্যদিকে আধির হাফসা আর ঈশানীর উদ্দেশ্যে আওড়ায়, আমি আসছি, ভালো থেকো। এই বলেই সে তৃতিকাকে নিয়ে বাড়ি হতে বের হতে নেবে। এমন পর্যায়ে আচমকা পেছন হতে এক ভীতু কণ্ঠস্বর ভেসে আসে। মামু, আমিও যাব তোমাদের সাথে, এখানে থাকবো না আমি। হঠাৎ ইয়াসের এহেন কথায় তৃতিকা অবাক হলেও আধির ভারী শ্বাস ফেলল। সে পেছনে ফিরতে না ফিরতেই আফসানা বেশ ক্ষিপ্ত স্বরে বলল, তুমিও যাবে মানে? তোমার বাবা এসেছে, তুমি কি করে? তার কথা শেষ হবার আগেই ইয়াস পাশ ফিরে ঈশানীর দিকে তাকিয়ে বলল। মা, আমি যেতে চাই। ঈশানী ঠোঁট চেপে ইয়াসের দিকে তাকিয়ে রইল। অন্যদিকে আবরার সবাইকে একবার পরখ করে ইয়াসের উদ্দেশ্যে বলল, এই কোথায় যাবি তুই? এই বাড়ির ছেলে তুই, খবরদার কোথাও যাবি না। আর আদিরকে মামু কেন বলিস? চাচা বলবি ওরে। আবরারের এহেন কথার ভঙ্গিতে ঈশানীর চোয়াল শক্ত হলো। অন্যদিকে তৃতিকাও অবাক হলো তার এমন ব্যবহারে। আপাতত কিছু তো বুঝতে পারছে না, তবে এসব পরবর্তীতে আধিরকে জিজ্ঞেস করলেই হয়তো জানতে পারবে। এদিকে কেউ কিছু বলছে না দেখে ইয়াস কাঁদো কাঁদো স্বরে সোজাসুজি তৃতিকার উদ্দেশ্যে বলল, মিসেস রসগোল্লা, আমাকে নিয়ে যাও প্লিজ। তৃতিকা কি করবে আর বুঝতে পারল না, তবে বেশ সাহস করে সে আচমকা আধিরের হাত ছেড়ে দিয়ে ইয়াসের দিকে এগিয়ে যায় এবং সকলকে এক পলক দেখে নিয়ে ইয়াসকে কোলে তুলে নেয়। কিন্তু অমনি আফসানা উচ্চস্বরে বলে ওঠে, এই মেয়ে বেশি বোঝো কেন? ওকে রেখে যেখানে যাওয়ার চলে যাও। তৃতিকা এবার বেশ রুক্ষ স্বরে আফসানার কথার উত্তরে বলল, আমি আগেও বলেছি বাচ্চাদের সামনে এভাবে কথা বলাটা ভালো কিছু নয়। দয়া করে নিজের ব্যবহার। তোমার তো সাহস কম না, আবারও আমার মুখে মুখে ফকিনীর বাচ্চা, আবার আমাকেই ব্যবহার শেখাতে এসেছে। আফসানা যেন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সকলের সামনে চেয়েও আর নিজের ভালো মানুষের পোশাকে নিজেকে আড়াল করতে পারল না। উল্টো নিজের নোংরা রূপটা ধীরে ধীরে বেরিয়ে এলো। এই পর্যায়ে আফসানা এগিয়ে এসে তৃতিকাকে আরও কিছু করার আগেই পেছন হতে আধির তার কাছে এগিয়ে আসে এবং স্পষ্ট গলায় আফসানার উদ্দেশ্যে বলল, নিজেকে সংযত করুন। এরপর যেন কখনো দেখি না আমার স্ত্রীর সাথে এরূপ ব্যবহার করেছেন। আপনার সাথে হিসাব নিকেশ কিন্তু এখনও মেটেনি আমার। এখনই বইয়ের পক্ষ নিয়ে কথা বলতে শিখে গেছো? এই মেয়ের জন্য তুমি তোমার গুরুজনের মুখে তর্ক করছো? গুরুজন হয়েছেন যখন, তবে নিজের অবস্থানটা নিশ্চিত করুন। এছাড়া তিতিকা হলো আমার স্ত্রী, সে আমার সম্মান, আর আমার সম্মানের উপর কেউ আঘাত করলে অন্তত এই আধির রায়ান চৌধুরী তাকে ছেড়ে দেয় না। এবং সবাইকে নিজের মতো কিংবা নিজের ছেলের মতো ভাববেন না। সবাই আপনাদের মতো অমানুষ হয় না। এই বলেই সে তৃতিকার কোল হতে ইয়াসকে কোলে তুলে নিয়ে শক্তভাবে আঁকড়ে ধরে এবং অন্য হাতে দৃঢ় বন্ধনে তৃতিকার হাতটা চেপে ধরে বাড়ি হতে বেরিয়ে যায়। আফসানা ইয়াসকে আটকানোর জন্য চেষ্টা করতে চাইলেও আর আধিরের কথার উপরে গিয়ে তার কিছুই বলার সাহস হলো না। অন্যদিকে ঈশানী আর হাফসা ঘৃণ্য চাহনিতে আবরার আর আফসানার দিকে তাকিয়ে থাকে। রাত প্রায় 10টা বাজতে চলল। বেশি রাত না করে তিনজনেই একসাথে শুয়ে পড়েছে। বিছানার মাঝ বরাবর ইয়াস নির্বিকারে ঘুমাচ্ছে। ফ্ল্যাটে এসে সে বেশ খুশি। তৃতিকা আর আধিরের সঙ্গ একত্রে পেয়েছে। এর চেয়ে আর আনন্দের বিষয় কি হতে পারে? এদিকে ইয়াসের দুই পাশে আধির আর তৃতিকা শুয়েছে, কিন্তু বাড়ি থেকে আসার পর হতেই আধির কেমন গম্ভীর হয়ে গিয়েছে। তৃতিকা কথা বললেও সে কেমন চুপচাপ রয়ে গিয়েছে। তৃতিকা আর তাকে খুব একটা বিরক্ত করেনি। বিকেলের পর হতে ইয়াসের সাথে ব্যস্ততার ভঙ্গিতে সেও আধির হতে নিজেকে দূরে রেখেছে। কেননা এরই মধ্যে একবার সে আধিরের কাছ থেকে বাড়ির বিষয়টি নিয়ে জানতে চেয়েছিল। তবে আধির আজ বেশ রুক্ষ স্বরে বলেছে, এসব নিয়ে মাথা না ঘামিয়ে চুপচাপ নিজের কাজ করো। কথাটা হয়তো আরও ভালোভাবেও বলা যেত,
তবে আধিরের এই ব্যবহার সে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। সেই তখন হতে তার সাথে আর একটা কথাও হয়নি। কেমন যেন অস্বস্তি হচ্ছে প্রচুর। কৃতিকা বিছানার একপাশে হোসপিস করতে করতেই আচমকা বসে পড়ে। পাশে ফিরে তাকিয়ে দেখে ইয়াসের সাথে সাথে আধিরও ঘুমিয়ে পড়েছে, চোখ বুজে এক হাত কপালের উপর তো অন্য হাত মাথার নিচে রাখা। কৃতিকা কিছুক্ষণ আধিরের দিকে তাকিয়ে থাকার পর আচমকা এক কাজ করে বসে। সে আলগোছে ইয়াসকে টেনে নিজের দিকে নিয়ে আসে। অতপর ইয়াসের ঘুমন্ত মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে মুগ্ধ হয়ে তার কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে চুমু এঁকে মৃদু হাসে। একই সাথে বিছানার মাঝ বরাবর কিছুটা ফাঁকা হতেই সে ধীর গতিতে সেখানে গিয়ে আধিরের গা ঘেঁষে চুপটি করে নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে এবং নিজের মাথাটা গিয়ে ঠেকায় আধিরের বুকের বাঁ পাশে। তার হৃদস্পন্দন অনুভব করতে করতেই সে আধিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রয়। পরক্ষণে কি যেন ভেবে আবারও তার থেকে সরে আসতে নিলে অকস্মাৎ আধির তার হাত বাড়িয়ে কৃতিকাকে নিজের সাথে আঁকড়ে ধরে মিশিয়ে নেয়। আচমকা এহেন কাণ্ডে কৃতিকা চমকে উঠলেও আধির সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে আওড়ায়। নিজে হতে এই প্রথম ধরা দিয়েছ, তবে ফিরে কেন যাচ্ছ? আপনি ঘুমাননি? এই পর্যায়ে আধির চোখ খুলে কৃতিকার দিকে তাকায়। কৃতিকা সংকুচিত হয়ে তার সাথে মিশে রয়েছে। আধির খানিকটা ভারী শ্বাস ফেলে বলল, ঘুমাতে আর দিলে কই? কৃতিকা আর কিছুই বলে না। অন্যদিকে আধির নির্বিকারে আবারও বলে, ঘুম আসছে না। না। কি করবে? আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আমাকে দেখি কি তাই মনে হচ্ছে? আচ্ছা শুনুন না, প্লিজ ওই লোকটার বিষয়ে কিছু বলুন না। উনি তো ঈশানী আপুর স্বামী আর ইয়াসের বাবা, তাহলে সবাই কেন? তৃতি, আচমকা আধিরের গম্ভীর কণ্ঠস্বরে কৃতিকা থমকে যায়। ভারী শ্বাস ফেলে চুপ রয়। বোঝাই যাচ্ছে আধির এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয়। এরই মধ্যে আচমকায় আগ বাড়িয়ে সে আরেকটি পদক্ষেপ নেয়। সে অকস্মাৎ আধিরের খোঁচা খোঁচা দাড়িতে পূর্ণ গালের উপর আলগোছে নিজের হাতটা রাখে এবং আধিরকে নিজের দিকে টেনে নিয়ে আওড়ায়, প্লিজ। মেয়ে, তোমার হাবভাব কিন্তু ভালো না। ভুলে যেও না রুমে ইয়াসও আছে। কৃতিকা আধিরের কথার উদ্দেশ্য বুঝতে পেরে বিরক্তির স্বরে বলে, মশকরা বন্ধ করুন, প্লিজ বলুন না। ওই বাড়িতে এমন কি আছে যে কারণে সব কিছু স্বাভাবিক ভেবেও পারছি না? আমি জানি ওখানে এমন কোনো ঘটনা রয়েছে যে কারণে আপনি সবসময় চিন্তিত থাকেন। আধিরের ভাবগম্ভীর্য পুনরায় দৃঢ় হয়। সে ভারী শ্বাস ফেলে কৃতিকার উদ্দেশ্যে বলতে লাগলো, ঘটনাগুলো বেশ পুরনো। মূলত আমি দেশে আসার পর থেকেই এই কাহিনীগুলো আমায় সহ্য করতে হচ্ছে। আশা করি এইটুকু তো বুঝেছ। মিসেস আফসানা আমার চাচি আর আবরার আমার চাচাতো ভাই। একসাথে হাফসা বেগম ফুপি এবং ঈশানী আমার ফুফাতো বোন। ঈশানী ও আবরার হাজব্যান্ড ওয়াইফ। কৃতিকা বেশ মনোযোগ সহকারে আধিরের কথাগুলো শুনছে। সে কিছুক্ষণের জন্য থামতে কৃতিকা বলল, এইটুকু তো জানি, কিন্তু পরের ঘটনা কি? এই মিসেস আফসানা আর ইয়াসের বাবাকে আমার ঠিক সুবিধার লাগে না, কেমন যেন গোলমেলে। কারণ তারা সত্যিই সুবিধার নয়। আই জাস্ট হেট দিস গাইস। এই আবরারের মতো বাস্টেড আমি জীবনে কমই দেখেছি। হি ওয়াজ টোটালি এ ব্লাডি বিস্ট। তীব্র ক্ষিপ্রতায় আধির এহেন কথা বলতে না বলতেই তার চল খিচে এলো। এতে কৃতিকা বেশ অবাকও হলো। এই আবরার এমন কি করেছে যার কারণে আধির তার প্রতি এত বেশি রেগে রয়েছে? বিষয়টা তার মোটেও সুবিধাজনক ঠেকল না, বরং অনেক বেশি গুরুতর মনে হলো। চৌধুরী বাড়ির ছেলে লন্ডন হতে দেশে ফিরেছে, তবে তাকে নিয়ে খুব বেশি মাতামাতি করার মতো কেউই তখন চৌধুরী বাড়িতে নেই। শুধুমাত্র ইয়াস আর হাফসাই খানিকটা খুশি হয়েছিল এটা জেনে যে আধির রায়ন দেশে এসেছে, কিন্তু তখনও তারা চৌধুরী ম্যানশনে থাকতো না। হাফসা বেগম বিধবা হলেও মেয়েকে নিয়ে সে তার নিজের ছোট্ট একটা বাড়িতেই থাকতো, কেননা চৌধুরী বাড়ির বড় বউ ওরফে আফসানার আচার আচরণ কোনোটাই তাদের ভালো লাগতো না। এদিকে আধির হলো এক গম্ভীর স্বভাবের ভদ্রবেশের ব্যক্তিত্ববান একজন ব্যক্তি। অন্যদিকে আধিরের চাচাতো ভাই আবরার হলো তার সম্পূর্ণ বিপরীত। দেশে থেকেও বছরের পর বছর টাকা উড়িয়ে নেশাখোর এক মাতাল সিং।
তবুও ছেলেকে নিয়ে আফসানার গর্বের শেষ নেই। একই সাথে আধিরকে তার বেশ অপছন্দ ছিল, যেন সে তাকে সহ্যই করতে পারত না, যেমনটা সে আধিরের বিদেশিনী মাকে পছন্দ করত না। এরও অবশ্য এক কারণ রয়েছে। আধিরের এহেন কঠোর ব্যক্তিত্বের জন্য তাকে সকলেই ছোট হতে অনেক বেশি পছন্দ করত, কিন্তু আবরারকে তেমন কারোরই পছন্দ ছিল না। সে বরাবরই উগ্র মেজাজের এক ছেলে হিসেবে সকলের কাছে পরিচিত ছিল। আর এই নিয়ে আফসানার আধিরের প্রতি ধীরে ধীরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আবরার বড় ভাই হয়েও যা পাচ্ছে না তা আধিরকে সহজেই পেয়ে যাচ্ছে। দেশে ফিরে চৌধুরীদের পুরো বিজনেস সে নিজে আয়ত্ত করে নিল, কেননা এই বিজনেস শুধু তার বাবার নয়, বরং এতে আধিরের দাদা চাচাদেরও খানিকটা অংশ ছিল। অথচ এই বিজনেসে আবরারের কোনো জায়গা হলো না। যদিও আধির বিজনেসে বড় এক অংশের টাকা অনেক আগে আবরারকে মিটিয়ে দিয়েছে, কারণ সে কখনোই চায় না এই বিজনেসে আবরারের মতো কারোর আধিপত্য হোক, একই সাথে চৌধুরীদের নাম খারাপ হোক। অথচ মাত্র কিছু বছরের ব্যবধানে আবরার আফসানা সব টাকা উড়িয়ে শেষ করে ফেলে। কিন্তু এসব নিয়ে আধিরের কোনো মাথা ব্যথা ছিল না। সে সর্বদা নিজের কাজের মাঝে ব্যস্ত থাকার চেষ্টা করত। চৌধুরী বাড়িতে যখন থাকত, বেশিরভাগ সময় নিজেকে আড়ালেই রাখত। যথারীতি আশেপাশের মানুষজন নিয়ে তার তেমন মাথা ব্যথা ছিল না। এছাড়া এই বাড়িতে আবরারের পাশাপাশি তারও অধিকার ছিল বরাবর। মূল ঘটনা ঘটে এরই কিছুদিন পর। আধিরের নিত্যদিনের জীবন তখন একই নিয়মে চলছে। কাজ করছে, বাড়ি ফিরছে, ঘুমিয়ে যাচ্ছে। আশেপাশে কার কী হচ্ছে তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যথারীতি সেই সময় বাড়িতে এসেছিল ঈশানী আর হাফসা। ঈশানীর বয়স তখন কত? যৌবনে পা দেওয়া এক রূপবতী রমণী সে। কিন্তু আধির তাকে স্রেফ বোন ব্যতীত কখনোই বিশেষ কিছু ভাবেনি। ঈশানীর ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই। কিন্তু আবরারের নিয়ত ছিল খানিক ভিন্ন। সেদিন সন্ধ্যায় বাড়িতে শুধু আধির ঈশানী রয়েছে। আধির নিজের মতো দোতলায় নিজের ঘরে ক্লান্ত শরীরে শুয়ে আছে। অন্যদিকে ঈশানী নিজের মতো নিচতলায় একা একা সময় কাটাচ্ছে। হাফসা আর আফসানা তখন বাড়ির বাহিরে গিয়েছে, আর এরই মধ্যে বাড়িতে আবরারের আগমন ঘটে। প্রতিবারের মতো নেশা করেই সে বাড়িতে ঢুকেছে। আশেপাশে কাউকে না দেখে তার মনে নানান চিন্তা ঘুরপাক খায়। সে ধীর পায়ে নিচতলার দিকে রুমগুলোর দিকে এগিয়ে যায় এবং একটি রুম হতে মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে সে থমকে দাঁড়ায়। ভেতরে কেউ গান গাইছে, অল্প বয়সী কোনো মেয়েই হবে, এবং তার নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন এমন কিছুরই আশা করছিল। যথারীতি সে সুযোগ বুঝে সেই ঘরে প্রবেশ করে। আচমকা কারো উপস্থিতিতে ঈশানী চমকে যায়। আবরার তার বয়সের চেয়ে যথেষ্ট বড়। সবসময় সে তাকে বড় ভাই মেনেছে, কিন্তু আধিরকে বড় ভাই হিসেবে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করত, তেমনটা আবরারের ক্ষেত্রে হতো না। ফলে সে তাকে এমন সময় বদ্ধ রুমে এভাবে প্রবেশ করতে দেখে বেশ ঘাবড়ে যায়। তবুও সে নিজেকে সামলে নিয়ে বলে, আবরার ভাই, তুমি এখানে? ঈশানীর এহেন কথা শেষ হতে না হতেই আবরার আচমকা দরজা লাগিয়ে দেয়। ঈশানী বেশ চমকে ওঠে এতে। আবরারের হাবভাব তার সুবিধার লাগছে না। ঈশানী জোর গলায় কিছু বলে উঠবে, তার আগেই আবরার আচমকা শক্ত হাতে ঈশানীর মুখ চেপে ধরে এবং গা হতে ওড়নাটা টেনে হিঁচড়ে ফেলে দেয়। তা দিয়ে ঈশানীর মুখ বেঁধে ফেলে। আর এভাবে অতীতের সেই কালো সন্ধ্যায় ঈশানীর জীবনে জঘন্য এক ঝড় এসে তার সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। নেশাগ্রস্ত আবরার এতটাই উন্মাদ হয়ে যায় যে এক পর্যায়ে ঈশানীর প্রচণ্ড রক্তপাত হয় এবং সে সরাসরি অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আধিরও বিষয়টা টের পেয়েছিল একদম শেষ মুহূর্তে। ওই সময় সারাটা দিন সে কাজে ব্যস্ত থাকত। বাবা মা হারিয়েছে, বেশি একটা সময় হয়নি। সময়ের সাথে সাথে সে নিজেকে আরও বেশি গুটিয়ে নিয়ে গম্ভীর হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন মনে হয়েছে পরিবারের প্রতি তার এই গাছাড়া ভাবভঙ্গি ঈশানীর কাল হয়ে দাঁড়িয়েছে। সে স্বয়ং বাড়িতে থাকার পরও ঈশানীকে বাঁচাতে পারেনি। ঘুম থেকে উঠে ক্লান্ত শরীরে নিচে নেমে এসে দেখে এখনও বাড়িতে কেউ আসেনি। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 8টা। হাফসার এক আত্মীয়র বাড়িতে গিয়েছে বিধায় আর একটু সময় লাগবে হয়তো বাড়ি ফিরতে। এদিকে আধিরের শরীর বেশ ক্লান্ত লাগছিল বিধায় সে নিজেই কফি বানাতে রান্নাঘরে চলে যায়। এরই মধ্যে তার মনে পড়ে বাড়িতে তো ঈশানীও রয়েছে, মেয়েটাকে কোথায় দেখছে না কেন। আধির কফির মগটা হাতে নিয়ে
করিডোরের সামনের দিকে ধীর পায়ে এগিয়ে যায়। অতঃপর আনমনে ডাকতে থাকে, ঈশানী, তুমি কি বাড়িতে আছো? ঈশানীর কোনো সাড়া শব্দ আসে না। আধির আবারও ডাকে তাকে। কোনো জবাব না পেয়ে তার ভ্রু খানিকটা কুঁচকে যায়। তবে বিষয়টা সে স্বাভাবিকভাবে নিয়েই সামনের দিকে এগিয়ে যায় এবং আচমকায় কারোর গোঙানির ক্ষীণ আওয়াজ শুনতে পায়। আধির ভ্রু কুঁচকে যতই সামনের দিকে এগিয়ে যায়, আওয়াজের শব্দ ততই দৃঢ় শুনতে পায়। নিমিষেই আধিরের টনক নড়ে, ঘুম ঘুম ভাব ছুটে গিয়ে হাত থেকে সিরামিকের মগটাই ফেলে দেয়। তা চূর্ণ বিচূর্ণ হয়ে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। কিন্তু আধির তার ন্যূনতম খেয়াল না করে ছুটে সেই রুমের দরজায় গিয়ে ধাক্কা দেয়। দরজা ভেতর হতে বন্ধ, আর নিস্তেজ গলায় কারো গোঙানির আওয়াজও স্পষ্ট। আধিরের গলা শুকিয়ে আসে। এসব কি আদৌ সত্য নাকি তার ভ্রম? আধির নিমিষেই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অনবরত দরজায় লাথি ধাক্কা দিতে লাগলো। ঈশানী তখনও পুরোপুরি জ্ঞান হারায়নি, আর আবরার তখন একদমই হুঁশে নেই। আধির আর একটুও সময় নষ্ট না করে সরাসরি দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে এবং নিজের চোখের সামনে যা দেখতে পায় তাতে যেন তার সম্পূর্ণ দুনিয়া ঘুরে যায়। ঈশানীর অচেতন বস্ত্রহীন বিভৎস রক্তমাখা দেহ বিছানার এক কোণায় পড়ে আছে। অন্যদিকে আবরার তাকে দেখে থেমে গিয়ে পাগলের ন্যায় দাঁত খুলে হাসছে। আধির কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই হুঁশ ফিরতেই দ্রুত নিচে পড়ে থাকা বিছানার চাদরটা তুলে নিয়ে চোখ বুজে তীব্র আক্রোশে দাঁতে দাঁত খিঁচে ঈশানীর গায়ের উপর জড়িয়ে দেয় এবং তৎক্ষণাৎ পাশে ফিরে অকস্মাৎ আবরারের মুখে সজোরে ঘুষি মেরে গাল ও নাকের এক পাশটা ফাটিয়ে রক্ত বের করে দেয়। এবং সে এতেই থেমে থাকে না। তীব্র আক্রোশে সেদিন আবরারকে তার সর্বোচ্চ শক্তির জোরে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করেছিল এবং একটা পর্যায়ে সে সম্পূর্ণ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। আবরার শুরুতে উল্টো তাকে আঘাত করলেও আধিরের আক্রোশ ও পেটানো শরীরে গায়ের জোরে তার তেমন কিছুই করার যে হয় না। অন্যদিকে আধির শুধু দাঁতে দাঁত পিষে একটি কথাই বলে যায়, ইউ ব্লাডি বিস্ট, আমি তোকে জানে মেরে ফেলবো, তোকে শেষ করে দিব জানোয়ার। এদিকে তারই কিছুক্ষণের মাঝে বাড়িতে প্রবেশ করে হাফসা ও আফসানা। কিন্তু শুরুতেই কিছু সন্দেহজনক মনে হওয়ায় তারা খুঁজে খুঁজে শেষ অবধি সেই রুমের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে যা দেখে তাতে আর নিজেদের ঠিক রাখতে পারে না। ঈশানীকে এহেন অবস্থায় দেখে হাফসা তখনই জ্ঞান হারায়। অন্যদিকে নিজের ছেলেকে এভাবে মার খেতে দেখে আফসানাও আর ঠিক থাকতে পারে না। আধিরকে থামাতে কি ছেড়ে কি করবে বুঝতে না পেরে আচমকা ভারী ফুলদানি দিয়ে সে আধিরের মাথার পেছনে আঘাত করে। আধির এতে ক্ষণিকের জন্য নিস্তেজ হয়ে গেলেও আবরারকে ছাড়তে নারাজ, যেন তখনই মেরে ফেলবে। এবং এরপর যা ঘটে তা সম্পূর্ণ কাহিনী আরও বিতিকিচ্ছিরি মোড়ে রূপ নেয়। আফসানা আধিরকে থামাতে না পেরে বাড়িতে গার্ড সহ তাদের সাথে নিয়ে আসা আরও দুজন আত্মীয় স্বরূপ মহিলাকে নিয়ে আসে এবং আধিরকে কোনো মতে থামিয়ে আবরারকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ঈশানীকে সোজা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। তবুও তা কিছুটা গোপনে, কেননা সে কখনোই চায় না কোনো কারণে চৌধুরীদের রেপুটেশন খারাপ হোক। এদিকে হাফসার জ্ঞান ফিরতে না ফিরতেই আফসানা আরও মুশকিলে পড়ে যায়। বাড়িতে এখন বাহিরের লোকও রয়েছে, অন্যদিকে তার নিজের গর্ভের ছেলে কিনা এমন কাজ করেছে, এটা সে কিভাবে সবাইকে বলবে? তবে সেও তো থেমে থাকার মানুষ নয়। আধিরকে বেশি তোয়াক্কা না করে আচমকায় বড়সড় অভিনয় করে সে সব দোষ সবার সামনে আধিরের উপর চাপিয়ে দেয়। যাকে আজ অবধি সে বোনের নজরে ব্যতীত কখনো চেয়ে দেখেনি, সেই ঈশানীর সাথে জঘন্য ঘটনার দায় কিনা সে আধিরের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সাথে এও বলে আধির নিজে এমন নিকৃষ্ট কাজ করে শুধু তার ছেলেকে ফাঁসাচ্ছে। কেননা আধির আর ঈশানী বাড়িতে একা ছিল। তারা যাওয়ার সময় তো তার ছেলে আবরার বাড়িতে ছিল না। নিশ্চিত আধিরের এমন কুকর্ম দেখে আবরার তাকে বাধা দিতে গিয়েছে, আর আধির এভাবে চড়াও হয়েছে। আধিরের বয়স তখন বেশি না এবং আধিরকে হেলা ফেলা নজরে দেখে তার উপর এমন দায় চাপানোই যেন আফসানার জন্য কাল হয়। সেদিন সে সর্বপ্রথম চুপচাপ গম্ভীর স্বভাবের আধিরের ভয়ঙ্কর রূপ দেখে। আফসানার কথা শেষ হতে না হতেই সে আচমকায় সরাসরি আফসানার উপর তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কারো তোয়াক্কা না করে অকস্মাৎ টেবিল হতে ছুরি উঠিয়ে আফসানার গলায় চেপে ধরে।
তার এহেন কাজে তখন সকলেই হতভম্ব। সে এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যেন তখনই আফসানাকে মেরে ফেলবে। অথচ সে পেছন হতে আফসানার হাত দুটো চেপে ধরে গলায় ছুরি আটকে তার কানের কাছে হিসহিসিয়ে আওড়েছিল। যদি নিজে আর তোর পেটে ধরা জানোয়ারটা জানে বাঁচাতে চাস, তবে এখনই সব স্বীকার করে নে। খুব দ্রুতই আমি পুলিশকে ডাকবো। নোংরামি করে আমার উপরে এমন দায় চাপানোর মতো নিকৃষ্টতার পরিণতি হাড়ে হাড়ে টের পাবি তোরা। আধিরের এহেন রূপের সাথে আফসানা তখনও পরিচিত হয়নি। সে ভাবতেও পারেনি এই ছেলে এভাবে নিজের ক্ষিপ্ততা প্রকাশ করবে। সে তো ভেবেছিল সবার সামনে দায় চাপিয়ে দিলে আর কোনো সমস্যাই হবে না, অন্তত বাহিরের মানুষগুলোর সামনে নিজের ছেলের রেপুটেশন তো ঠিক থাকবে। কিন্তু পুলিশের প্রসঙ্গ এলেই সে প্রচণ্ড ঘাবড়ে যায়, হাত পা কাঁপতে থাকে তার নিমিষেই। সে উপায় না পেয়ে আধিরের কথাই রাজি হয়, তবে ঘটনাটা বাহিরের মানুষজন ও গার্ডের সামনে খানিকটা ভিন্নভাবে উপস্থাপন করে ফেলে। সে আধিরের উপর হতে দায় সরিয়ে নিলেও সে আচমকাই সবার সামনে বলে দেয় যে ঈশানী আর আবরার স্বামী স্ত্রী এবং তাদের শুধু কাবিন বিয়ে হয়েছে আর খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তাই ওদের পার্সোনাল বিষয় নিয়ে এত মাথা ঘামানোর কিচ্ছু নেই। যতই সে এসব বানিয়ে বলুক না কেন, বাহিরের মানুষ কিছুটা হলেও তো বুঝে গিয়েছে এখানে আসলে কি ঘটনা ঘটেছে। কিন্তু সেসবে তার কিছু আসে যায় না। সমস্যা হয় পরবর্তীতে আধিরকে নিয়ে। সে তার ছেলেকে জেলে পাঠিয়েই ছাড়বে। অন্যদিকে এমন একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আফসানা কি করবে নিজেও জানে না। শেষে ছেলেকে বাঁচাতে সে হাফসার কাছে ক্ষমা চেয়ে ঈশানীর সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দেয়। হাফসা তখনও হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায়। মেয়েটা তার হসপিটালে বারবার অচেতন হয়ে যাচ্ছিল বিধায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অথচ মধ্যরাত ধরে এমন অশান্তি তার একটুও ভালো লাগছে না। হাফসা তখনও জানে না সে কি করবে। একদিকে আধির বারবার বলছে সে যেন কোনো মতে এমন কিছুতে রাজি না হয়। অন্যদিকে আফসানা তাকে বুঝিয়েছে তার ছেলে না হয় জেলে যাবে, কিন্তু তার মেয়েকে সে পরবর্তীতে কি করবে? অমন মেয়েকে কে বিয়ে করে ঘরে তুলবে? এমন নানান ভুজুং ভাজুং বুঝিয়ে শেষ অবধি তাকে আফসানা এতে রাজি করিয়ে নেয় এবং আধিরও এতে হার মেনে যায়। কিন্তু সেদিন সে একটা শর্ত রেখে যায় আফসানার কাছে। যতই ওই আবরারের সাথে তার বিয়ে হোক না কেন, ঈশানী যদি না চায় তবে আবরার কখনোই যেন এই চৌধুরী বাড়িতে প্রবেশ করতে না পারে। একই সাথে আফসানাকেও এই বাড়ি ছাড়তে হবে, কেননা এখানে শুধুমাত্র হাফসা আর ঈশানী থাকবে। বাড়ির বউ হিসেবে মাঝে মধ্যে আসতে পারে, কিন্তু একেবারে কখনোই থাকতে পারবে না আফসানা। আর তার শর্ত না মানলে পরিণতি ঠিক তাই হবে যেমনটা আধির চাইবে। যথারীতি ঈশানী কিছুটা সুস্থ হতেই আবরারের সাথে তার খুব সাধারণভাবে বিয়েটা হয়। ঈশানী রাজি না থাকলেও হাফসাই তাকে আফসানার কথা মতো ভুজুং ভাজুং বোঝায়। অন্যদিকে ঈশানী বিষয়টা বুঝতে পেরে নিজেকে প্রচণ্ড অসহায় মনে করে বিয়েটা করে ফেলে। তবে আধিরের শর্ত মোতাবেক সে কখনোই চাইতো না আবরার এই বাড়িতে আসুক। যথারীতি আবরার জেলে না গেলেও দেশের বিভিন্ন প্রভাবশালী জায়গাগুলোতেই বাদবাকি সময় কাটিয়ে দিত এবং কখনো চৌধুরী বাড়িতে আসা হতো না। এদিকে আধির আর চৌধুরী বাড়িতে থাকতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো না, কেননা ততদিনে নিজের প্রতি তার এক ঘৃণ্যতা চলে এসেছে। সবসময় মনে হতো সে আবরারকে সঠিক শাস্তি দিতে না পেরে হেরে গিয়েছে। অন্যদিকে তখন ঈশানী প্রেগনেন্ট, যা ছিল সম্পূর্ণই অপ্রত্যাশিত। তখন সে বাচ্চাটা নষ্ট করে ফেলতে চাইলে আধিরই তাকে মানা করে সাহস যোগায়, কেননা দোস্ত ওই জানোয়ার করেছে, তাহলে এই বাচ্চাটা কেন শাস্তি পাবে? কিন্তু তখন ঈশানী মানতে পারছিল না এটা ওই মানুষরূপী জানোয়ারের পাপের ফল। এদিকে শুরু হয় নতুন কাহিনী। বাড়িতে তখন আধির, হাফসা ও ঈশানী থাকতো, অথচ ঈশানী তখন প্রেগনেন্ট, কিন্তু তার স্বামীকে বাহিরের কেউ আশেপাশে দেখতে পায় না। বিষয়টা অনেকেরই খটকা লাগে, লোকমুখে নানান কাহিনী ছড়ায়। সেই ঘুরে ফিরে আধিরের দিকেই নজর ওঠে। শেষমেশ আধির এসব সহ্য করতে না পেরে চৌধুরী বাড়ি ছেড়ে দূরে নিজস্ব ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে। আর এভাবেই আধিরের সাথে চৌধুরী ম্যানশনের এক বিরাট দূরত্ব জমে যায়। তবে ঈশানীর প্রেগনেন্সির সময় হতে ইয়াস হওয়ার পরও আধির সবসময় তাদের খেয়াল রাখত। দূর হতে যতটা পারত বড় ভাইয়ের মতো সাহায্য করত। একই সাথে ইয়াসের জন্য মাঝে মধ্যে চৌধুরী বাড়িতে এসে তার সাথে ধীরে ধীরে বেশ সখ্যতা জমে যায়। ইয়াস তার জন্য পাগলের মতো ভক্ত হয়ে যায়।
কিন্তু তবুও আধির সেখানে থাকতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করতো না। কেননা ইয়াশ হওয়ার পর মাঝে মধ্যেই আফসানাই বাড়িতে আসতো। একই সাথে কখনো কখনো আবরারও আসতো এবং তাদের মাঝের সম্পর্কগুলো কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। আবরার শুরুর দিকে ঈশানীর কাছে অনেক মাপ চায়, যদিও সেসব তার মায়ের শেখানো কায়দা, তবে খুব বেশি একটা কাজ হয় না। ঈশানী এখনও তাকে ঘৃণার নজরেই দেখে। অন্যদিকে ইয়াশও তার এই বাবা নামের মানুষটাকে একটুও পছন্দ করে না। যখনই সে মাঝে মধ্যে বাড়িতে আসতো তখনই সে খেয়াল করে দেখলো তার মা কিংবা নানি কেমন যেন মন খারাপ করে থাকে। আবার কখনো কখনো সে তার বাবাকে তার মায়ের সাথে বেশ খারাপ আচরণও করতে দেখে, যা সে তার সাথেও করে। অথচ তার আধির মামুকে সে কখনো এমন কিছু করতে দেখেনি। যথারীতি খুব ছোটবেলাতেই সে দুজনের মাঝে বিরাট এক ফারাক খুঁজে পায় এবং আবরারকে বাবা হিসেবে বেশ অপছন্দ করতে শুরু করে। রাত প্রায় বেশ গভীর, অথচ আধির একের পর এক ঘটনা তৃতিকাকে ধীর স্থিরে খুলে বলে। তৃতিকার মাথায় যেন কাজ করছে না। এই একটা বাড়িতে স্বাভাবিক মানুষের মুখোশের আড়ালের পেছনে এমন ভয়াবহ অতীত লুকিয়ে আছে। তৃতিকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে এখনও নিজের বিস্মিত ভাবনায় মগ্ন রয়েছে। এতক্ষণ আধির যা বলল সবটাই তার কাছে স্বপ্নের মতো লাগলো। এই আফসানা তবে কতটা জঘন্য ব্যক্তিত্বের তা ভাবতে গা গুলিয়ে আসছে। আর তার ছেলের কথা না হয় বাদই দেওয়া হলো। তৃতিকা ভারী শ্বাস ফেলে পাশে মুখ ফিরিয়ে আধিরকে দেখে। আধির এসব বলতে বলতেই ইতিমধ্যে গভীর ঘুমে বিভোর হয়েছে। তৃতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে তার অন্য পাশে মাথা কাত করে তাকায়। আধিরের বাহুতেই মাথা ঠেকিয়ে বক্ষের পাশ ঘেঁষে শুয়েছে সে। পাশে তাকিয়ে দেখে উল্টো দিকে মুখ করে শুয়ে থাকা ইয়াশকে। তৃতিকা আধিরের কাছ থেকে সরে ইয়াশের দিকে এগিয়ে যায় এবং তাকে পেছন হতে আলতোভাবে জড়িয়ে ধরে। ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে পেছন হতে তার এক ঝাঁক রেশমের ন্যায় চুলে মুখ গুজে বেশ আদুরের সহিত চুমু খায় এবং নিজেও চোখজোড়া ঘুমের আবেশে বুঝে নিয়ে আওড়ায়। বাবা। ইয়াশকে জড়িয়ে ঘুমের ঘোরে হারিয়েছে তৃতিকা। বদ্ধ ঘরে শুয়ে থাকা তিনটি অস্তিত্বের দুজনেই এখন ঘুমের জগতে, কিন্তু একজন এখনও জেগে রয়েছে। ইয়াশের চোখের পাতা দুটো খুলে যায়। সে খুব সম্ভবত ঘুমিয়েই পড়েছিল, কিন্তু হঠাৎ আধির আর তৃতিকার কথোপকথনের মাঝে তার ঘুম ভেঙে যায়। যদিও তারা খুব নিম্ন স্বরে কথা বলছিল, কিন্তু ইয়াশ তবুও তাদের আলাপের কিছু কথা শুনে থমকে যায়। যথারীতি বাদবাকি পুরোটা সময় সে ঘুমের ভান করে শুয়ে থাকে, আর শেষ অবধি সব কিছু শোনার পর হতে তার চোখের পাতা এক হচ্ছে না। ছেলে মানুষই করলেও সে কিছুটা হলেও অনেক কিছুই বুঝতে পারে, ফলে সব কিছু জানার পর সে চেয়েও আর ঠিকমতো ঘুমোতে পারল না। তার ছোট্ট মস্তিষ্ক নিমজ্জিত হলো অদ্ভুত সকল চিন্তা ভাবনায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই তৃতিকা কিচেনে গিয়ে খাবার বানাতে ব্যস্ত হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই আধির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাহিরে আসে। সকাল সকাল তৃতিকাকে রুমে না পেয়ে কিছুটা হতাশ হয়েছে। নিশ্চিত এদিক সেদিক গিয়ে নিজে হতে পাকনামি করে কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। যথারীতি আধির এসে দেখল তৃতিকা সত্যি সত্যি ব্রেকফাস্ট তৈরি প্রস্তুতি নিচ্ছে। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে গুজে প্রচণ্ড গাম্ভীর্যের সাথে চপিং বোর্ডে ছুরি দিয়ে সবজি কাটছে, কিন্তু ভাবভঙ্গি এমন যেন এটা দিয়ে কাজ করতে সে বেশ বিরক্ত। আধির ভারী শ্বাস ফেলে তার দিকে এগিয়ে যায়। কারোর উপস্থিতি টের পেয়ে তৃতিকার সামনে মুখ তুলে তাকিয়ে বলল, আপনি উঠে গিয়েছেন? গুড মর্নিং। গুড মর্নিং। তৃতিকা মিষ্টি হেসে পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। অন্যদিকে আধি নির্বিকারে তৃতিকার পেছনে এসে দাঁড়ায়। তৃতিকা তার কাজে মগ্ন থাকা অবস্থাতেই নিজের উদরের শক্তপোক্ত হাতের অস্তিত্ব টের পায়। নিমিষেই সে চমকে ওঠে। হাত দুটো থেমে যায়। তার পিঠের সাথে আধিরের শক্তপোক্ত বক্ষদেশে ঠেকে রয়েছে। তৃতিকা মুখ ফিরিয়ে আর চোখে আধিরকে দেখে। আধিরের ভাবভঙ্গি একদম স্বাভাবিক। এসব কি? কি? প্রশ্নের উত্তরে উল্টো প্রশ্ন। তৃতিকার ঠোঁট চেপে চুপচাপ থাকে। পরক্ষণে পেট হতে আধিরের হাত সরানোর চেষ্টা করতেই আধির উল্টো তার শাড়ির ভাঁজ গলিয়ে আরও শক্তভাবে কোমর পেঁচিয়ে নিজের সাথে আঁকড়ে ধরে। তৃতিকা অজান্তেই অকস্মাৎ কেঁপে ওঠে। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে যায়। তৃতিকা দাঁতে দাঁত চেপে তীব্র অস্বস্তিতে আওড়ায়, এবার একটু বেশি হচ্ছে না? হোক না বেশি,
তুমি আমার কাজ করো, আমি কি নিষেধ করেছি? ইয়াশ ঘুম থেকে উঠেছে? না, এখনো ওঠেনি। কৃতিকা আর কিছু বলার মতো খুঁজে পায় না। অন্যদিকে আধির পুনরায় নিজ হতেই তার উদ্দেশ্যে বলল, তুমি গিয়ে চুপচাপ বসে থাকো, ব্রেকফাস্ট আমি বানিয়ে নিচ্ছি। কেন? আমার রান্না ভালো লাগে না? বিষয় তো তা নয়, এসব নিয়ে তোমার সবজি কাটতে অসুবিধা হচ্ছে। কৃতিকা মাথা নুয়ে সবজিগুলোর দিকে তাকায়। এসব ছুরি বোর্ডে কাটাকাটি করার অভ্যাস তার নেই, তবে এতটাও অসুবিধা হচ্ছে না যেভাবে আধির বলছে। এরই মধ্যে আধির পেছন হতে তার হাত দুটো বাড়িয়ে কৃতিকার হাতে হাত মিলিয়ে সবজি কাটতে লাগলো। কৃতিকার আর বুঝতে বাকি নেই এই লোক এসব কাজেও বাহানা খুঁজতে এসেছে। যথাক্রমে সে বেশ কড়া স্বরে বলে উঠল, আপনি এখান থেকে চলে যান তাহলেই হবে। আধির খানিকটা ভাবনা চিন্তা করে নির্বিকার স্বরে বলল, একটা চুমু দেবে না? প্রমিস করছি, একটা চুমুতে আধ ঘন্টার জন্য তোমার থেকে দূরে সরে থাকবো। নিমিষেই কৃতিকা বিষম খেয়ে ওঠে। এত স্বাভাবিক ভঙ্গিতে এসব কথা কেউ কিভাবে বলে? কৃতিকা কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে নিজেকে তটস্থ করে ওভাবেই সবজি কাটার চেষ্টা করে, কিন্তু আধির যেন পরিকল্পনা নিয়েই এসেছে তাকে বেশি বেশি বিরক্ত করবে। যথারীতি পুনরায় দু হাতে কৃতিকার কোমর পেঁচিয়ে তার খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালটা পেছন হতে কৃতিকার ঘাড় গলায় আচমকা ঘষে দেয়। নিমিষে কৃতিকা চমকে সংকীর্ণতায় কুঁকড়ে যায়। চোখ মুখ খিচে ছুরিটা শক্ত হাতে চেপে ধরে এবং হাত তার আপনা আপনি আধিরকে আক্রমণ করার জন্য উঠে যায়। মেরে ফেলবো একদম। আধির তাতে নির্বিকার রইলেও আচমকা ইয়াসের কণ্ঠস্বরে দুজনেই চমকে ওঠে, দূরে সরে যায়। তোমরা কি চাকু দিয়ে মারামারি করছো? ঘুম ঘুম চোখে হেলে দুলে দাঁড়িয়ে থাকা ইয়াসের এহেন কথা শুনে কৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে বলল, মারামারি নয়, আমরা তো বড় হয়েছি, মারামারি করব কেন? আমরা সবজি কাটছিলাম। কৃতিকা এই বলেই আধিরের দিকে আর চোখে বড় বড় করে তাকায়। আধির তাতে ন্যূনতম ভ্রুক্ষেপ না করেই পুনরায় কৃতিকার কাছ ঘেঁষে দাঁড়ায় এবং নির্বিকারে স্বাভাবিক স্বরে বলল, বাড়ি ঘুম ভালো হয়েছে? ইয়াস কোনো জবাব দেয় না। আধিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হালকা মাথা ঝাঁকিয়ে বলে, হুম। এই বলেই সে নিজের মতো চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। এদিকে তার ভাবভঙ্গিতে আধির সহ কৃতিকারও কপাল খানিক কুঁচকে যায়। ইয়াসকে হঠাৎ এত মনমরা কেন দেখাচ্ছে? তারা দুজন একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করে আধির এবার ইয়াসের দিকে এগিয়ে যায় এবং তার পাশ ঘেঁষে বসে উৎসুক কণ্ঠে আওড়ায়, তোমার কি মন খারাপ? মাম্মামকে মিস করছো? ইয়াস নিষ্পলক চাহনিতে তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, না, তবে কিছুই না, আমার অনেক ঘুম পাচ্ছে। তার এহেন কথায় আধির নিঃশব্দে হেসে বলল, ও তাহলে এই ব্যাপার। তবে এত দ্রুত ঘুম থেকে কেন উঠেছো? মিসেস রসগোল্লা আমার টিচার, আর সে আমাকে বলেছিল সকাল সকাল ঘুম থেকে ভালো বাচ্চারা হতে, তাই আমি উঠেছি। ইয়াসের কথাবার্তার ভঙ্গি আধিরের কাছে কিছুটা অদ্ভুত লাগলো, যেন মনে হচ্ছে ইচ্ছে করেই জোরপূর্বক সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। কিন্তু এর যথাযথ কারণ খুঁজে না পেয়ে আধির বিষয়টা স্বাভাবিকভাবেই নেই। যেহেতু উঠেই পড়েছো, তবে ফ্রেশ হয়ে আসো। মিসেস তেতোকা আজ রান্না করছে, আশা করি তার রান্না তোমার ভালোই লাগবে। ইয়াস কৃতিকার দিকে এক পলক তাকিয়ে পরক্ষণে মৃদু হেসে রুমের দিকে চলে যায়। অন্যদিকে কৃতিকাও বুঝতে পারে কিছু একটা ঘাপলা তো হয়েছে। হয়তো গতকাল আবরারকে দেখে তার এমন পরিবর্তন, নয়তো ইয়াসের মতো ছেলের এত চুপচাপ থাকার কথা নয়। তিনজনে মিলে খেতে বসেছে। কৃতিকা ইয়াসকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। অন্যদিকে আধির আর চোখে দুজনকে নির্বিকারে তাকিয়ে দেখছে। খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে আধির দুজনের উদ্দেশ্যে বেশ গম্ভীর্যের সহিত আওড়ায়, তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে না আজ আর দুজনে স্কুল ভার্সিটিতে যাবে। এহেন কথায় দুজনে আধিরের দিকে মুখ তুলে তাকায়। ইয়াস কিছু না বললেও কৃতিকা খানিক ইতস্তত ভঙ্গিতে বলল, আজ তো ইয়াস আছে, আগামীকাল থেকে যাব। আধির দুজনকে আবারও এক পলক দেখে নিয়ে বলল, দুজন ভালোই ফাঁকিবাজ হয়ে গিয়েছো। যাই হোক, আজ কিন্তু অফিসে যেতে হবে। কিন্তু ইয়াস, ওকে কি তবে বাড়িতে? না, বাড়িতে না হয় পরে যাবে, আর অফিসে আজ আমাদের সাথেই যাক।
আধিরের রেহেন কথাতে তৃতিকা বেশ খুশি হলেও ইয়াসের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। এবারও দুজনে তার নিস্তব্ধতার কারণটা ঠিক বুঝে উঠতে পারল না। তিনজনে একসাথে গাড়ি করে অফিসে এসেছে, তবে আধির আগে আগেই ভেতরে চলে গেলেও তৃতিকা আর ইয়াস ধীরে সুস্থে এগিয়ে যায়। দুজনে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে সোজা আধিরের কেবিনে চলে যায়। আজ দুপুরের শিফটের আগেই তারা চলে এসেছে, তবে তৃতিকার কিছুটা অস্বস্তি হচ্ছে শাড়ি পরে আসায়। নিজেকে কেমন যেন অদ্ভুত লাগছে, অথচ বাস্তবে এহেন সাদা ও হালকা আকাশি রঙের শাড়িতে তাকে বেশ মানিয়েছে। তবুও নিজেকে সামলে নিয়ে ইয়াসকে সাথে নিয়ে আধিরের কেবিনে প্রবেশ করে। আধির রফিক সাহেবকে ডেকে ইয়াসকে নিয়ে আশেপাশে ঘুরিয়ে আনতে বলে। রফিক ইয়াসকে নিয়ে কেবিন হতে বেরিয়ে যেতেই তৃতিকাও বেরিয়ে আসার জন্য পা বাড়ায়, কিন্তু আচমকা আধির তাকে ডেকে বলে, তৃতি এদিকে আসো। তৃতিকা ভাবল আধির হয়তো নতুন কোনো কাজ বুঝিয়ে দেবে, কিন্তু না, সে এমন কিছু না করে পুনরায় তাকে অস্বস্তিতে ফেলে দেয়। তৃতিকা আধিরের কাছে এগিয়ে যেতেই গম্ভীর্যের সহিত বসে থাকা আধির আচমকা তার হাত টেনে নিয়ে নিজের উরুতে বসিয়ে দেয়। তৃতিকা পড়ে যেতে নিয়েও আধিরকে দু হাতে শক্ত করে চেপে ধরে সামলায়। পরক্ষণে আধিরের দিকে বিস্ময়ের চাহনিতে তাকিয়ে বলে, এসব কি শুরু করেছেন? অফিস এটা। আধির এক হাতে শক্ত করে তৃতিকার কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় এবং অন্য হাতে টেবিলের উপরে রাখা ফাইল নির্বিকারে চেক করতে করতে আওড়ায়, চুপচাপ বসে থাকো, এটা বাড়ি নাকি অফিস তা নিয়ে তোমার ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? আমি এভাবে কি করে? আবার পাগলামি করছেন আপনি। তুমি পাকড়ামি করো না, তাহলেই হবে। তৃতিকা অস্বস্তি নিয়ে আশেপাশে তাকাচ্ছে। এই রুম হতে বাহিরে সব কিছু কিংবা সবাইকে দেখা গেলেও বাহিরের কেউ তো আর দেখতে পায় না, কিন্তু গ্লাসের বাহিরে থাকা লোকজনদের দেখে তৃতিকার গলা শুকিয়ে আসছে। যতই হোক, কেউ এসে এই অবস্থায় দেখে ফেললে কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। এরই মধ্যে আধির ফাইলটা পাশে সরিয়ে রেখে তৃতিকার দিকে তাকায়। দুজনের ক্ষীণ দূরত্বে তৃতিকা ঘাবড়ে রইলেও আধির নিস্পৃহে তার দিকে তাকিয়ে রয়। তৃতিকার রেশমের ন্যায় একগোছা চুল তার বুকের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আধির বিশেষ কিছু বলার জন্য উদ্বিগ্ন, তবে সে কিছু বলার পূর্বেই আচমকা দরজাটায় খট করে শব্দ হয়। স্যার আসবো? দরজা খোলা ছিল বিধায় যারা এ বলতে না বলতেই আচমকা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, তবে কয়েক পা এগিয়ে যেতেই আচমকা সে থমকে যায়। চোখ বড় বড় করে কিছুক্ষণ আধির আর তৃতিকার দিকে তাকিয়ে থাকে। তৃতিকা এই মুহূর্তে যারাকে দেখে সম্পূর্ণ হতভম্ব। অন্যদিকে আধির কিছুটা বিরক্ত হয়ে কিছু বলবে তার পূর্বেই যারা নিজেকে তটস্থ করে বলে উঠল, সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করার জন্য আই এম রিয়েলি সো সরি। আমি তো ফাইলগুলো, আচ্ছা আমি পরে আসছি। এই বলে সে দ্রুত রুম থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চলে যায়। এদিকে তৃতিকার চোখ মুখ তীব্র অস্বস্তিতে খিঁচে আধিরের দিকে তাকিয়ে বলে, কি করলেন এটা? এই বলে সে আধিরের কোল থেকে উঠে বসতে নিলে আচমকা চুলের টান লাগে। আধিরের শার্টের বোতামে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে লেগে রয়েছে। তৃতিকা তা ছাড়িয়ে নেওয়ার জন্য তড়িঘড়ি শুরু করে। আধির এতে খানিক বিরক্ত হয়ে তৃতিকার হাত চেপে ধরে এবং নিজেই চুল ছাড়িয়ে দিতে দিতে বলে, তুমি এত কেন রিকোয়েস্ট করছো? আমি বুঝতে পারছি না। তুমি বউ আমার, এমন তো নয় যে আমি তোমার সাথে পরকীয়া করছি। পাগলের মতো কথা বলবেন না। ওরা কি জানে নাকি যে আমি আপনার বউ? তাহলে ভেবে দেখুন তো, এসব দেখে কি ভাববে? কিছু না, আর কিছু ভাবলেও তাতে আমার কিছু যায় আসে না। বাদ বাকি জানানোর বিষয় না হয় আমি জানিয়ে দেব। আশা করি তোমার আর কোনো সমস্যা নেই। তৃতিকা হতাশ হয়ে চুপ করে যায়। এই লোক সব কিছুকে এত কিভাবে স্বাভাবিকভাবে নিতে পারে? যারা ঠোঁটের কোণায় তীর্যক হাসি চিকচিক করছে, যেন সে কোনো যুদ্ধ জয় করার মন্ত্র পেয়ে গিয়েছে। তার সন্দেহ যে ভুল ছিল না, এটা এবার প্রমাণিত। এখন শুধু এসব নিয়ে অফিসে সবার সাথে জোরালোভাবে আলাপ আলোচনা করতে হবে। আপাতত সে বাদ বাকিদের অপেক্ষায় রয়েছে। আজ সকাল সকাল অফিসে না এলে কত বড় সিনটা মিস হয়ে যেত। যারা রেহেন মনখুশি ভাবনার মাঝেই আচমকা তার সামনে ইয়াস পড়ে। এখানে ইয়াসকে দেখে সে বেশ অবাক হয়। এই ছেলে এখানে কি করছে? একে পড়ানো ছেড়েই তো সে এই অফিসে জব শুরু করেছিল।
এদিকে ইয়াশ আপাতত চুপচাপ হয়ে কৃতিকার কাছে এগিয়ে যাচ্ছে। অন্য কোনো সময় হলে তার আধির মামুর অফিসে আসতে পেরে সে অনেক বেশি খুশি হতো, কিন্তু বর্তমানে সে একটুও খুশি নয়। তার মতো সারাক্ষণ কথা বলতে থাকা ছেলেটাও ঘন্টার পর ঘন্টা চুপচাপ রয়ে যাচ্ছে। ইয়াস না তুমি এখানে কি করছো? আচমকা চোখের সামনে যারাকে দেখে ইয়াশের কপাল খানিকটা কুঁচকে যায়। এনার কাছে তো আগে পড়েছে সে। ইনি তার সেই মিস যাকে সে একটুও পছন্দ করতো না। তবুও ইয়াশ স্বাভাবিকভাবে বলল, আপনি মিস যারা, তাই না? কিন্তু তুমি এখানে কার সাথে এসেছো? যারার সাথে কথা বলতে ইয়াশের ভালো লাগছে না। আবার যারার এত কৌতূহলী চাহনিতেও সে কিছুটা অবাক হয়। তবুও স্বাভাবিক স্বরে বলল, মামার সাথে এসেছি। মামু? তোমার মামু আবার কে? এখানে তো কোনো এমপ্লয়ীদের রিলেটিভদের আসার পারমিশন নেই। আমি তো এত কিছু জানি না, এটা মামুর অফিস, তাই মামুই আমাকে নিয়ে এসেছে। এই বলে ইয়াশ চলে যেতে নেয়। তবে যারা পুনরায় তাকে থামায়। সে এখনো বুঝতে পারেনি ইয়াশ আদতে কার কথা বলছে। তোমার মামুর নাম কি? আদির রায়ন চৌধুরী। ওই যে ওটা মামুর রুম, সে এখানকার বস। নিমিষেই যেন যারা আকাশ হতে পড়ল। মানে কি এই ভম্বলটার মামাই তাদের আর স্যার? সিরিয়াসলি? বাচ্চাদের সম্পর্কে এমন চিন্তা ভাবনা রাখা যারার জন্য নতুন কিছু নয়। স্বভাবগত কারণে এসব তার ব্যক্তিত্বের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। তবে এবার তাকে আরও বেশি চমকে দেওয়ার জন্য আচমকা কৃতিকা ইয়াশকে খুঁজতে খুঁজতে তাদের দিকে এগিয়ে আসে এবং ইয়াশকে পেয়ে গেলেও তার পাশে যারাকে দেখে সে খুব বেশি খুশি হয় না। উল্টো কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়ে ইয়াশকে ডেকে নিয়ে চলে যেতে নেয়। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ। আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।